অবশেষে সই হলো জুলাই জাতীয় সনদ, স্বাক্ষর করেনি এনসিপি। নতুন বাংলাদেশের জন্ম হলো বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের স্বাক্ষর যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, মন্তব্য ডাক্তার জাহিদের। দ্বিমত না করার আহ্বান। এবং 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন, ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর শেষে বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। দীর্ঘ ৮ মাসের সংলাপ ও মতৈক্যর প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ অবশেষে স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তিতে স্বাক্ষর করেন। এখন জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই। দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে জানিয়ে সরকার প্রধান বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে। গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্য এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে। বিশেষভাবে তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করেন ডক্টর ইউনূস। এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। চিন্তা করেন কিরকম তরুণ এই বাংলাদেশের মানুষ। এই ঐক্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে দেশ বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায়, আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায়, কার্যে প্রমাণ করতে হবে। এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম, সেই সভ্যতা আমরা নিয়ে আসলাম। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রায় 3 ঘণ্টা অবস্থানের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল থেকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে। সকালে জুলাই সনদের আইনি বৈধতার দাবিতে রাস্তায় বিক্ষোভ করে জুলাই যোদ্ধারা। পরে বেলা 11টার দিকে সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনী টপকে অনুষ্ঠানস্থলে অবস্থান নিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে নিরাপত্তা বলয় জোরদার করা হয় অনুষ্ঠানকে ঘিরে।
জুলাই সনদের স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে ডাক্তার জেডএম জাহিদ এই মন্তব্য করেন। তিনি বলেন, এত মানুষের আত্মত্যাগ নিয়ে এখনও শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশ। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যথায় সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে। আর যে পরীক্ষাগুলো প্রায় শেষ হয়ে আসছে, উনি হয়তো দেখা যাবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ছুটি দিবে, যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবেন। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। প্রায় 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় লাগা আগুন। তবে স্বস্তির খবর, আগুনের এই ঘটনায় নিহতের কোনো ঘটনাই ঘটেনি। আজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তারা জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট কাজ করছে, আর ফায়ার সার্ভিসের সহায়তা করছে পুলিশ, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি। এদিকে আগুন লাগার কারণ খুঁজে বের করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ইপিজেডের 5 নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। কক্সবাজার শহর জুড়ে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। ফলে যে পাড়ায় নলকূপে পানি উঠছে সেখানে সকাল সন্ধ্যা লাইন ধরে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। পাশাপাশি বাড়ছে লবণাক্ততাও। তবে সংশ্লিষ্টরা বলছেন, পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে এই সংকট কেটে যাবে। মোহাম্মদ শফিকের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শেখ ফাহিম। দেশব্যাপী বেড়েছে গরমের তীব্রতা। এর প্রভাব পড়েছে পর্যটন শহর কক্সবাজারেও। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পসহ হোটেল মোটেল জোনে অতিমাত্রায় ভূগর্ভের পানি উত্তোলনে নিচে নেমে গেছে পানির স্তর। তাই অধিকাংশ এলাকার নলকূপ অকেজো হয়ে পানি ওঠা বন্ধ রয়েছে। এতে বিশেষ করে কক্সবাজার শহরের গোদারপাড়া, টেকপাড়া, নূরপাড়া, সমিতিপাড়া, নুনিয়াছড়া, মহাজেরপাড়া ও মাঝিরঘাট সহ বিভিন্ন এলাকার চলছে সুপেয় পানির তীব্র সংকট। পুরো এলাকার মানুষ সবাই তো কষ্ট পাচ্ছি অনেক দিন ধরে। পানির অভাবে কষ্ট জীবনযাপন করতে হয়েছে। পুরো এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু পানির প্রচন্ড কিন্তু সমস্যা। আমরা চাই কর্তৃপক্ষ থেকে পানি ব্যবস্থা করুন। আমরা মসজিদে তো 300 টাকা 500 টাকা দিদি লই। নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, আগের মতো পানি নাই। জনস্বাস্থ্য প্রকৌশলী যে প্রকল্পগুলো আছে এবং মানুষের সাথে জনসাধারণের সাথে এই প্রকল্পগুলো দ্রুত গতিতে বাস্তবায়ন করা হয় বিশুদ্ধ পানির জন্য। প্রকৃতির ধ্বংসের কারণে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে বলেও মনে করছেন পরিবেশ কর্মীরা। আমরা চাই আগে কক্সবাজার পৌরবাসীকে পানি সরবরাহ দেয়া হোক। পানির সংকট নিরসনে 2020 সালে শুরু হয় প্রায় 150 কোটি টাকার ভূপরস্থ পানি শোধনাগার প্রকল্প। চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্পের সুবিধা স্থানীয়রা পেতে পারবেন বলে জানালেন এই কর্মকর্তা। আমরা এই পানির সংযোগ সারফেস ট্রিটমেন্ট প্ল্যান্ট করে আমরা হোটেল মোটেল জোনে সকল হোটেলেই প্রায় 70% থেকে 80% হোটেলেই কাভারেজ আমরা দিব। পানির সরবরাহ জটিলতাগুলো ছিল, বিদ্যুৎ সংযোগ বিষয় ছিল, বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে, এখন ট্রায়াল রান চলছে এবং হাউস কানেকশনও শুরু হয়েছে। তো আমাদের হাউস কানেকশন সব সম্পন্ন হলে আমরা এখন ট্রায়াল রান সাকসেসফুল হলে আমরা এটা অফিসিয়ালি আমরা পৌরবাসী সুবিধা পাবে। 128 কোটি টাকা ব্যয়ে করা প্রকল্পটি চালু হলে প্রথম পর্যায়ে পৌর শহরের 1,80,000 মানুষ উপকৃত হবেন। এখন দেখার বিষয় এটি কখন আলোর মুখ দেখবে, প্রশ্ন শহরবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিরতি শেষে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। সাথে আছি সুবর্ণা গোলন্দাজ।
আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন যাতে না হয় আর হলেও সেটিকে প্রশ্নবিদ্ধ করা যায় এ লক্ষ্যেই ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৩১ দফা কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মীর শরফত আলী সপু বলেন, ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থার মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এ সময় জেলা জিয়া মঞ্চের সভাপতি ইরশাদ হোসেন আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল সহ স্থানীয় নেতৃবৃন্দ। মূল হোতা শেখ হাসিনা ভারতে বসে এখনো তাদের লোকজনের সাথে কথা বলছে, বিভিন্ন সংস্থার সাথে কথা বলছে বাংলাদেশে কিভাবে অশান্ত করা যায়, বাংলাদেশে আগামী যে ফেব্রুয়ারি যাতে নির্বাচন না হয়, নির্বাচন কিভাবে প্রশ্নবিদ্ধ করে দেয় সেই লক্ষ্যে উনি কাজ চালিয়ে যাচ্ছেন অশান্তি পরিবেশ করার জন্য। আমি ফ্যাসিবাদের নেত্রীকে বলবো, ফ্যাসিবাদের লোকজনকে বলবো, কোনো লাভ হবে না। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, এখনও একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে। তারা দেশের ভালো চায় না। বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়ি মালিক ও এলাকাবাসীর সাথে মাতৃছায়া অ্যাপার্টমেন্টে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির আহমেদ, ভিপি সোলাইমান আবুল মনসুর খান দীপক, শাখাওয়াত হোসেন সৈকত, কামাল উদ্দিন, জামাল, নজরুল, জাহাঙ্গীর, জাকির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর আজিমপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ আজিমপুরের ছাপড়া মসজিদ বাদ জুমা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেলের সময় তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবে। লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। বিরতি শেষে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২০২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় গাবতলীতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন শিক্ষার্থীদের। এ সময় ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মর্তুজা বলেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব করে সুশাসন গড়াই তার উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ জুবায়ের এনামুল কবির, ট্রেজারার মোশাররফ হোসেন সহ অনেকে। যারা আমাদের ক্লাবে মেম্বার হবে তাদের যে কার্যক্রমগুলো হবে সেটা হচ্ছে সাস্টেনেবল যে গোলস আছে, এছাড়া মানব কল্যাণ, জীববৈচিত্র্য, পরিবেশ দূষণ রক্ষা থেকে শুরু করে যে মানব কল্যাণের সকল কার্যক্রম আছে সেগুলো আমরা পরিচালনা করব এই ক্লাবের মাধ্যমে। আমার পরিকল্পনা আছে এই বিশ্ববিদ্যালয়কে আমি ছাত্র বান্ধব করতে চাই, এখানে অর্থাৎ কিনা একটা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। এটা আমার যে গোল, আমার অ্যাসপিরেশন, আমি বলছি আমি একটা ভালো উন্নত মানের বিশ্ববিদ্যালয় উপহার দিতে চাই সবার সহযোগিতা। শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারিতে ওয়েভ এবং রিপ্লেস দলগত আর্ট প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আব্দুস শাকুর শাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আবুল বারাক আলভী। বিশেষ অতিথি ছিলেন আইভি জামান। আকাঙ্ক্ষা আর্ট কালেকটিভের আয়োজনে সম্মিলিত আর্ট প্রদর্শনীতে ১২ শিল্পের চিত্রকর্ম প্রদর্শিত হয়। এর মধ্যে রয়েছেন ফারিন আহমেদ, শিল্পী আলী শিবানা, বাহার হিয়া, মুসলিম মিয়া সহ অন্যান্যরা। বাণিজ্য সংবাদ। মৌসুম শুরুর আগেই রাজধানীর বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে, তবে এসবের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। মরিচ এখনও বিক্রি হচ্ছে ২০০ টাকায়, আরও এক ধাপ বেড়েছে পেঁয়াজের দরও।
হঠাৎ দাম বেড়েছে ডিম ও মুরগির। এমন অবস্থায় দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি ক্রেতাদের। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। মৌসুম শুরুর আগেই বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে, তবে দামের বাড়তি উত্তাপে তা কেনা প্রায় অসাধ্য সাধারণ ক্রেতাদের। ফুলকপি বাঁধাকপি কিনতে গুনতে হচ্ছে 100 টাকা, আর সিমের দাম ছুঁয়েছে 200 টাকা। বেগুন, ঢেঁড়স, বরবটি, পটলও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। আর কাঁচা মরিচের ঝাঁজ এখনো কমেনি। 1 কেজি মরিচের জন্য পকেট থেকে খসছে 200 টাকা। আর এক দফা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। টমেটো 140, আলু 20, তারপরে বাঁধাকপি হইলো 80 টাকা, ফুলকপি 100 টাকা পিস, মরিচ 200 টাকা, সিম 240 টাকা, পেঁপে 30 টাকা। গতকালকে পেঁয়াজের দাম হালকা বাড়তি, গত সপ্তাহে 75 টাকা বেচছি, আজকে 80 টাকা বেচতেছি। দ্রব্যমূল্যের সব কিছুর দাম বেশি, সরকারের এগুলা খেয়াল করা উচিত এবং আমাদের কমানোর জন্য আমাদের মতন গরিব মানুষ বাজার করা সম্ভব না। এখন জিনিসপত্রের দাম অনেক বেশি, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, অনেক বাইরে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দামও। 1 কেজি মোটা চালের দাম এখন 60 টাকা। আর মাছ কিনতে বাজেট কাটছাট করা ছাড়া উপায় থাকছে না ক্রেতাদের। মিনিকেট চাল বস্তায় 2 টাকা বাড়ছে, মানে কেজিতে 2 টাকা বাড়ছে, বস্তায় 50 কেজিতে 100 টাকা। তারপর নাদি চালও আপনার প্রায় 60-70 টাকা করে বস্তা প্রতি বাড়ছে। আমাদের মতো কর্মী ধরে এসব বাজার করা চলছে না। মাছের কেজি আগে পাঙ্গাস মাছ আসছে 120 টাকা কেজি, এখন পাঙ্গাস মাছ হয়েছে 220 টাকা কেজি। তেলাপিয়া মাছ হয়েছে 240 টাকা কেজি থেকে 235 টাকা কেজি। কোনো কারণ ছাড়াই আবারও বেড়েছে ডিমের দাম। পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের মুরগির দরও। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। বাজারে যে অবস্থা, আগের থেকে ভাবছি একটু পরিবর্তন হবে, কিন্তু দিন দিন যায় আরো বেশি দাম বাড়ে। আমাদের গরিবের এখানে খাওয়া দাওয়া বা বিভিন্ন চলাফেরাই মুশকিল হয়ে গেছে। যে গত সপ্তাহে আমরা লাল ডিমটা 130 থেকে 135 টাকা বিক্রি করছি, কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে আমরা 140 টাকা বিক্রি করতে দিয়েছে। গত সপ্তাহ ধরে একটু দাম বেশি, 185 টাকা বিক্রি হয়েছে, আমার কিনে হলো 170 টাকা। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ ক্রেতাদের। এদিকে খুচরা বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অবশেষে সই হলো জুলাই জাতীয় সনদ, স্বাক্ষর করেনি এনসিপি। নতুন বাংলাদেশের জন্ম হলো, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের স্বাক্ষর যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, মন্তব্য ডাক্তার জাহিদের। দ্বিমত না করার আহ্বান। এবং 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন। ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।